বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, দুর্নীতি যদি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় না হয় তাহলে এর পিছনে অন্য অন্তরায়গুলো কি 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 কারণে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না? আমরা গবেষণা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনি যে জায়গায় যে দেশগুলোতে দুর্নীতিকে দমন করা হয়েছে সাকসেসফুলি, সেখানে উদাহরণ দেবেন কোন আইনের দেশগুলো? আইনের যে একটা প্রমিনেন্স, রুল অফ ল আমরা যেটা বলে থাকি, যে আপনার আইন আইন ওর নিজের কাজ করতে পারবে কোনো বাধা ছাড়া, এইটাই কিন্তু একটা মেজর ফ্যাক্টর। আজকে যদি আমরা দেখি যে বাংলাদেশের চিত্র যদি দেখি, অন্য দেশের চিত্র যদি দেখি, যে বিভিন্ন ধরনের যে আমরা ক্রাইম দেখতে পাই, ক্রাইম, করাপশন, এটা কিন্তু হচ্ছে মেইনলি বিকজ আপনার দের ইজ এ লেভেল, একটা হাই লেভেল অফ ইম্পিউনিটি। মানুষরা কিন্তু আইন ভেঙে কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না। তো এখানে লোকজনরা ফিল করছে ঠিক আছে, আমার যখন শাস্তি হচ্ছে না, আমি আরো বেআইনি কাজ করে যাব আর দুর্নীতি করে যাব। সো রুল অফ ল আমি মনে করি ইজ একটা হাই একটা প্রায়োরিটি ফ্যাক্টর যদি আমাদের সুশাসন দেশে আনতে হয়। এটা বলবো 1 নম্বর। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো আছে, সেই ইনস্টিটিউশনসগুলোকে ঠিকভাবে কাজ করতে দিতে হবে, এফেক্টিভলি কাজ করতে দিতে হবে। এবং সেটার জন্য যেটা দরকার মেইনলি সেটা হচ্ছে যে আপনার ওই ইনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। আমরা জুডিশিয়ারি বলে থাকি, পুলিশ বলে থাকি, সিভিল সার্ভিস বলে থাকি, ইউনিভার্সিটি বলে থাকি, কোনো রকম যে পলিটিক্যাল কোনো বা প্রতিষ্ঠানই আমরা অন্য বলি না কেন, আপনি স্বাধীনভাবে ওই প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর আমি যেটা বলবো মেইনলি সেটা হচ্ছে যে জনগণ, মিডিয়া, জার্নালিজম, সিভিল সোসাইটি, এই যে একটা বড় একটা যে গোষ্ঠী আছে, এনাদের কাজ করে যেতে হবে, একটা ডিমান্ড ক্রিয়েট করে যেতে হবে যে আমরা এই সুশাসনটা চাই। এবং বাংলাদেশের যেটা আমি বলবো যে খুব ভালোভাবে হয়েছে গত 15 বছর 20 বছর, যে আজকে মিডিয়াতে আমরা এটা নিয়ে কথা বলতে পারছি, সিভিল সোসাইটিতে টিআইবি বলেন, আরও অনেক অর্গানাইজেশন আছে যারা কাজ করে যাচ্ছে, একটা অ্যাওয়ারনেস বাড়ছে এবং এখন লোকজনরা জানে দুর্নীতি কী জিনিস। এইটা হচ্ছে আপনার হতে হবে বাংলাদেশে, আরো ভালোভাবে, আরো শক্তভাবে এই কাজটা করতে হবে। সো আমি বলবো যে বোথ একটা ডিমান্ড থাকতে হবে এবং এটার সাথে সাথে আপনার একটা ইনস্টিটিউশনগুলোর থেকে সাপ্লাই, এটার একটা রেসপন্সও আসতে হবে। ওইভাবে আসলে আমি বলবো যে আপনার সুশাসনটা আমরা দেখতে পাবো বাংলাদেশে। এবং ফাইনালি যেটা বলবো যে দুর্নীতি দমন কমিশনের একটা রোল আছে, ডেফিনেটলি একটা রোল আছে, কিন্তু এই রোলটা আমাদের ভালোভাবে ডিফাইন করতে হবে। এখন যেটা আছে খুব ব্রড একটা রোল আমরা দিয়ে দিয়েছি, কিন্তু ওই রোলটা ওনারা ফুলফিল করতে পারছেন না বিভিন্ন কারণের জন্য। আমি বলবো যে ওনাদের রোলটাকে আরেকটু ফোকাস করা দরকার এবং এটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া উচিত। আমি বলবো যে এরকম অ্যান্টি করাপশন কমিশনের ইউনিট প্রত্যেকটা ইনস্টিটিউশন, ডিপার্টমেন্টে থাকা উচিত আপনার। এটা শুধু খালি একটা জায়গায় থাকলে হবে না, এবং এটাকে ডিসেন্ট্রালাইজ করে আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। এরকম কোন রেকমেন্ডেশন কি আপনারা দিয়েছিলেন? এরকম অনেকেই দিচ্ছে এরকম রেকমেন্ডেশন, যে যদি আপনি চিন্তা করে দেখেন, একটা দুর্নীতি দমন কমিশন, ওনাদের যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেস দিয়ে আজকে বাংলাদেশের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির চিত্র, কিভাবে ওনারা ট্যাকেল করবেন? এটা তো একটা ইম্পসিবল টাস্ক। স্যার, দুদক মনে করছে যে ক্ষমতার অপব্যবহারই সকল দুর্নীতির উৎস, ক্ষমতার অপব্যবহার করেই সব দুর্নীতি শুরু হয়। আপনি কি তা মনে করেন? দুদকের এমন একটা ধারণার সঙ্গে আমি প্রায় সহমত, কারণ এভাবেই কিন্তু আমি দুর্নীতির সংজ্ঞায়ন করবার চেষ্টা করেছিলাম এর আগে। এবং কিছুক্ষণ আগে মঞ্জুর হাসান যেমনটা বলছিলেন যে প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সম্পূর্ণ যথার্থ কথা তিনি বলেছেন। কিন্তু একই সঙ্গে কিছু কিন্তু আছে। বিশ্ববিদ্যালয়গুলোকে তো স্বাধীন বা স্বশাসিত করবার জন্যেই ৭৩-এর অধ্যাদেশ করা হলো, কিন্তু ওই যে বলছিলাম দায়বদ্ধতা নেই, স্বচ্ছতা নেই। তার কাছে স্বাধীনতা মানেই কিন্তু লিবার্টি, সেই অর্থে লিবার্টি নয়। জেএস মিল লিবার্টি অন লিবার্টিতেই বলেছেন যে স্বেচ্ছাচার নয়। সুতরাং প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তবে
কিন্তু কিছু থাকবে, কারণ গণতন্ত্র মানেই হচ্ছে দায়বদ্ধতা এবং স্বচ্ছতা, সেটা নিশ্চিত করতে হবে। এবং সেটা নিশ্চিত না করলে কিন্তু ওই দুর্নীতি থাকবে। দুর্নীতি দমন্তনা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পূর্ব শর্ত হচ্ছে সুশাসন, এবং সুশাসনের বড় পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। এবং আমি বিশ্ববিদ্যালয়ের দিকেই আমি নজর দেওয়ার চেষ্টা করব। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতাও নেই, দায়বদ্ধতাও নেই। কিন্তু কার কাছে দায়বদ্ধতা থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয়? মঞ্জুরি কমিশন। মঞ্জুরি কমিশনের কিন্তু সে ধরনের, এই মঞ্জুরি কমিশন হচ্ছে নখদন্তহীন। আমি একসময় একটা লেখায় বলেছিলাম, মঞ্জুরি কমিশনকে যেভাবে তৈরি করা হয়েছে অনেকটা দুদকের মতোই, ঠুটো জগন্নাথ। শুধু সরকারের অর্থ আসে, ভাগ বন্টন করে দেয়। কিন্তু এটাকে অবশ্য ইদানিংকালে বলা হচ্ছে উচ্চশিক্ষা কমিশন করা হবে। কিন্তু কমিশন নামকরণে পার্থক্য করে তো লাভ নেই, ভিন্নতা এনে লাভ নেই। ক্ষমতা দিতে হবে, এবং শুধু ক্ষমতা দিলে হবে না, ক্ষমতা প্রয়োগ করবার মতো যথার্থ মানুষ দরকার। রাজনৈতিক বিবেচনায় দলীয় বসংবদ ব্যক্তিদেরকে যদি বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দিই, তাহলে কিন্তু সুশাসন হয় না। যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে দায়িত্ব দিয়ে যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে দুর্নীতি কিন্তু নিয়ন্ত্রিত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং ব্যক্তিগত অভিজ্ঞতার কথা নাই বা বললাম, কারণ আমাকে ঘটনাক্রমে বাংলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করতে হয়েছিল। 4 বছর কাজ করে কিন্তু এই দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমি কিছুটা অবহিত হয়েছি, সেটুকু আর নাই বা বললাম আর কি। এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছি, দুর্নীতির অভিজ্ঞতা না হলেও দুর্নীতি দেখার সফল হয়েছিল, সফল হয়েছিলাম আর কি নিয়ন্ত্রণ করতে, কিন্তু কাউকে না চটিয়ে আর কি। কিন্তু এটুকু বলতে পারবো যে আমি অন্তত পরিপূর্ণভাবে স্বচ্ছ ছিলাম, দায়বদ্ধ ছিলাম। যেমন আমি তো 97-তে দায়িত্ব নিলাম, 99 পর্যন্ত বাংলা একাডেমির যে কার্যনির্বাহী পরিষদ, যেটা অনেকটা একটা পার্লামেন্টের মতো কাজ করে, সেটা কোনো নির্বাচন হয়েছিল না। কিন্তু আমি করেছিলাম নানা বাধা বিপত্তির পরে। 99 থেকে আজকে, আজকে 2014, কার্যনির্বাহী পরিষদ কোনো নির্বাচন হয়নি, সরকার মনোনীত লোকজনদের কার্যনির্বাহী পরিষদ। এগুলোকেও একরকম দুর্নীতি বলে আখ্যায়িত করা যায়। অবশ্যই আমি তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয় 84 বা 85 পর থেকে ডাকসুর নির্বাচন হয়নি, কোনো নির্বাচন হয়নি। তাহলে এটা গণতন্ত্র থাকলো কোথায়? সেটাই যাচ্ছে আপনার ভাইয়ের কাছে। ব্যারিস্টার মঞ্জুর হাসানের কথার প্রসঙ্গে যদি আসি, উনি বলেছিলেন যে সুশীল সমাজ, সিভিল সোসাইটি, মিডিয়া, এদেরও রোল প্লে করা দরকার করাপশন কমানোর জন্য। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি যে দুর্নীতি নিয়ে দেশি বিদেশি বিভিন্ন জরিপ, প্রতিবেদন, এগুলোকে কিন্তু আমাদের সরকার ভালোভাবে নেয় না। সবসময় আমরা দেখেছি যারা ক্ষমতায় থাকেন তারা এটাকে ডিনাই করেন, আর যারা বিরোধী দলে থাকেন তারা আবার এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন। তো সরকার যদি এরকম সমালোচনা বা জরিপ বা কোনো রেকমেন্ডেশন নেওয়ার মতো মানসিকতা না থাকে, তাহলে সিভিল সোসাইটি বলেন আর মিডিয়া বলেন, তারা সোচ্চার হয়ে কতটুকু কি করতে পারবে? এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে যে বিভিন্ন জরিপ হয়েছে, সেগুলোকে যখন বের হয় সরকার খুব প্রচণ্ড এটার বিরোধিতা করে। কিন্তু খেয়াল করবেন, কোনোটাকেই কিন্তু সরকার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি, সরকার এটা মেনে নিয়েছে। কয়েকবার হুমকি দিয়েছে, এটা করবো সেটা করবো, কিন্তু হয়নি। যেটা আমার মনে হয় যে ওই গবেষণাটার ভেতরেই আপনি দেখবেন যে এটা এমন কিছু বলা হয়নি, এটা সাধারণ মানুষ ভাবে, চিন্তা করে, অভিজ্ঞতা থেকে, পারসেপশনাল অ্যানালাইসিস। তবে আমার মনে হয় এই একটা কনসেপচুয়াল সমস্যা আছে। মঞ্জুর যে কথাটা বলছিল যে আমাদের আইনের শাসন থাকতে হবে, স্যারও যে কথাটা বললেন, কিন্তু আমাদের দুর্নীতি আইনের শাসন ছাড়া অন্য তো কোনো ব্যবস্থা নেই এটাকে নিয়ন্ত্রণ করা। তো তাহলে আবার যে কথাটা আমি বলছি যে আমি মনে করি না দুর্নীতি দমন করা সম্ভব, এই কারণে যে আমরা তো কেউ চাই না দুর্নীতি দমন হোক। আমরা যদি না চাই, তা আমি দুর্নীতি দমন কমিশনের কাগজপত্র দেখে আমার মনে হয়েছে যে সরকারের জন্য দুর্নীতি টিকিয়ে রাখার এটা একটা বড় হাতিয়ার। তো সেই কারণে দুর্নীতি দমন কমিশনও কোনোদিন থামবে না, কোনোদিন বন্ধ হবে না, কিন্তু একই সাথে দুর্নীতি কমবে না। কারণ দুর্নীতিটা আমাদের যে অর্থ সামাজিক কাঠামো আছে সেটাকে টিকিয়ে রাখে। তো দুর্নীতি ছাড়া আপনি মাস্তান যদি না থাকে, তাহলে একটা পাড়া নিয়ন্ত্রণ করবেন কি করে আপনি রাজনৈতিক কারণে? আপনি যদি চাঁদাবাজি না করেন, তাহলে আপনার দলের লোককে রাখবেন কি করে? তো আমার যে রাজনীতি, আমার যে অর্থনীতি, সেই অনুযায়ী একটা আমাদের সুনীতি, দুর্নীতি বিরোধী একটা চিন্তা করতে হবে। সেই চিন্তাটা আসেনি। আমরা মোটামুটি পশ্চিমা আইনের শাসন গঠিত
সমাজে যে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা থাকে সেটাই আমরা ওদের কাছ থেকে আশা করছি। এবং যেহেতু আমাদের রাষ্ট্র খুব দুর্বল হয়ে গেছে এবং যেহেতু রাষ্ট্রের এই ইচ্ছাগুলো আমরা প্রকাশিত হতে দেখি না, আমাদের সামাজিকভাবে আমরা কোন দুর্নীতিটাকে গ্রহণযোগ্য মনে করব, কোন দুর্নীতিটাকে গ্রহণযোগ্য মনে করব না, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং আমার মতে ওই রাষ্ট্রিক যে পরিষদ থাকে একটা দেশের, সেটা ছেড়ে বা সরকারি পরিষদ যেটা থাকে, আমাদের সামাজিক পরিসরে দুর্নীতি কমানোর দিকে নজর দেওয়া উচিত। জি অবশ্যই। আমি আরেকটা জিনিস যেটা বলবো, আফসান ভাই যেটা বললেন, আমরা অনেক সময় সরকারকে দেখি এই কাজগুলো করেন, বিদেশ থেকে যখন চাপ আসে, ডোনারদের একটা যখন চাপ আসে, তখন কিন্তু এই অনেক কাজগুলো হয়ে যায়, কন্ডিশনালিটির একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসে। এইটা না করলে এটা হবে না, এটা না করলে এটা হবে না। দুর্নীতি দমন কমিশনের কাজটাও কিন্তু অনেকটা আমি দেখি ওই কনটেক্সটে আমি দেখব। আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে আমি যেটা নিয়ে খুব ভয় পাই, আপনার পাচ্ছি বা আমি আমার খুবই মানে আতঙ্কিত, সেটা হচ্ছে যে আফসান ভাই যেটা বললেন, আমাদের সমাজটা যেভাবে চেঞ্জ হচ্ছে, আমরা যেভাবে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস ভলিউমটা যেভাবে বাড়ছে এবং মাস্তানিজম যেভাবে বেড়ে যাচ্ছে, সেইখানে আমাদের এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি কোনো একটা ভাবে, দেন আমরা খুবই একটা আমি দেখছি একটা চিত্র সামনে, যেটা আর কি কন্ট্রোল করা বা এটাকে মানে আমাদেরকে মানে খেয়ে ফেলবে না এরকম একটা সিচুয়েশন আমরা চলে যেতে পারি। আর কি এটাকে তাড়াতাড়ি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের ল্যান্ড প্রাইস, জমির দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আপনার এখন ল্যান্ড গ্র্যাবিং একটা খুব বিরাট বড় একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে। এখন মাস্তানদের এখানে একটা বিরাট বড় রোল আছে, পলিটিক্স আছে, বিজনেস আছে, সবকিছু আছে। সেখানে কিন্তু দুর্নীতিটা কিন্তু একেবারে রন্ধ্রে একেবারে আপনার মিশে গেছে। সো এইটা আমি বলবো যে খুবই একটা ভয়াবহ কিন্তু বিষয়। আপনার কথা মেনে নিয়েও আমি বলতে বাধ্য যে 1975 26শে মার্চ বঙ্গবন্ধু তার একটা ভাষণে বলেছিলেন, দুর্নীতি কে করে? সমাজের 5% লোকে করে। আমার দেশের কৃষক মজুর কিন্তু দুর্নীতিবাজ নয়, তিনি বলেছেন। আমরা যারা উপরতলার মানুষ, উচ্চশিক্ষিত, তারাই দুর্নীতি করে। রন্ধ্রে ছড়িয়েছে কিন্তু ওই দরিদ্র কৃষক মজুরের জন্য না, আমাদের কারণে। কারণ আমরা দুর্নীতি সৃষ্টি করে আমরা এর শাখা প্রশাখা বিস্তৃত করে নিজেরা সুবিধা। স্যার ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।